দেশে করোনায় ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১০, শনাক্ত আরও ৪৩৪ জন। শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। ১০ দিনে রাজধানীতে করোনা আক্রান্ত বেড়েছে ৫ গুণ, দ্বিগুণ হয়েছে সংক্রমিত এলাকা। হটস্পটগুলোতে আগের মতোই মানুষের ঢল। একটা ফ্যামিলিতে যখন ৫ জন থাকে, ৫ জনের দায়িত্ব যখন একজনের থাকে, তখন তার মরা আর বাঁচা লাগুক, কিন্তু এই ৫ জনের জন্য তার বের হতেই হয়। আপনি দেখেন যে বাকি যারা আছে, আমরা তো বাকি লোক কি করলো সেটা তো বিষয় না, আপনি কি করলো সেটা তো বিষয় না। আমি তো দূরত্বটা বজায় রাখছিলাম। এমনি রোগী, তারপরে আবার বেরোয়েছেন এইভাবে। আমি আসছিলাম যে রকেটের টাকা চালানো দেশের বাড়ি। আমরা যখন কাজ করি তখন তারা সুন্দরভাবে থাকে, আমরা যখন একটু চলে যাই আবার তারা সেই আগের মতো হয়ে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে আক্রান্তের ৭% চিকিৎসক, স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার পরও আক্রান্ত হওয়ার অভিযোগ। সুরক্ষা সামগ্রীর মান নিয়ে প্রশ্ন। রাজধানীর দুটি এলাকায় বাসাবাড়ি থেকে ১২০০ অবৈধ করোনা টেস্ট কিট জব্দ। গ্রেফতার ৫ জনকে কারাদণ্ড, চলত করোনা পরীক্ষা, জানালো র্যাব। আটকে পড়াদের ফিরিয়ে আনতে ২৪ এপ্রিল দিল্লি যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট মিলবে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইটে। চেন্নাই, তুরস্ক ও মালদ্বীপ থেকে ফিরল ২৫৯ জন। শ্রমিক সংকট আর আগাম বন্যার পূর্বাভাসে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। ধান কাটতে ৬৫ জনকে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে হবিগঞ্জে পাঠালো পুলিশ। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। মৃতদের সবার বয়স ৪০-এর বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। এছাড়া একদিনে আরও ৪৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে আগের দিনই। সংখ্যার সাথে সমান্তরালে বাড়ছে শঙ্কা। এর শেষ কোথায় তা জানা নেই কারো। নমুনা পরীক্ষার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। শেষ ২৪ ঘন্টায় রেকর্ড ২৯৭৪টি সহ মোট পরীক্ষা হয়েছে ২৯,৫৭৮টি। তাতে শনাক্ত হয়েছেন ৪৩৪ জন, মোট শনাক্ত হয়েছেন ৩,৩৮২। মৃত্যুর তালিকায় যোগ হয়েছেন আরও ৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১১০। সুস্থতার গতি বেশ ধীর। নতুন ২ জন সহ দেশে এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৭ জন। গতকাল আমরা পরীক্ষা করেছি ২৯৭৪টি, যা পূর্বের দিনের চেয়ে ৭% বেশি। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে ৭৭,০০৪ জন এবং ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২,১৯২ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ। উদ্বেগজনক তথ্য হলো, বিশ্বে যেখানে ৬০ বছরের নিচে আক্রান্তদের মৃতের হার ২০%, সেখানে বাংলাদেশে এই হার প্রায় ৫০%। শুধু মৃত নয়, আক্রান্তদের মধ্যেও তরুণদের সংখ্যা বেশি। নতুন মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনের বয়সী ৬০-এর নিচে। ঘরে চিকিৎসা নেওয়ার উপর জোর দেয়া হলেও শ্বাসকষ্ট বেশি হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। রাজধানী এবং এর আশপাশকে ঘিরে চলছে করোনার দাপট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জে আক্রান্তের হার বাড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত ঢাকাতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাত্র ১০ দিনের ব্যবধানে রাজধানীতে করোনা সংক্রমিত এলাকা প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্ত বেড়েছে ৫ গুণ। বেশি সংক্রমিত এলাকা ঘুরে দেখা গেছে সরকারি নির্দেশনার বিষয়ে এখনও উদাসীন সাধারণ মানুষ। এক এলাকা থেকে অন্য এলাকায় অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবারের সকালটা অন্য যে কোনো সকালের মতোই স্নিগ্ধ। যদিও গেল 10 দিনে 28 জন বেড়ে এ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 38-এ। ভুলে গেছি জিনিসটা, মাস্ক খুলছি, পরে আর নিতে মনে ছিল না। নানা রকম অজুহাতে তারা বাসা থেকে বের হচ্ছে। আমরা চেষ্টা করছি মোহাম্মদপুরের বাইরের লোকজন যাতে মোহাম্মদপুরের ভেতরে ঢুকতে না পারে। গত 11 থেকে 20 এপ্রিল পর্যন্ত রাজধানীর যে 63টি এলাকা সংক্রমিত হয়েছে তার একটি হচ্ছে সূত্রাপুর। 10 দিনে এখানে কোভিড-19 সংক্রমিত রোগী পাওয়া গেছে 12 জন। কিন্তু এই এলাকা ঘুরলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা আছে তা বোঝার কোনো উপায় নেই। সূত্রাপুরবাসীও করোনার ভয়াবহতা আর ঝুঁকির কথা জানেন, কিন্তু অনেকেরই কথা আর কাজের মিল পাওয়া গেল না। এই বাজার হাটটা নিয়ন্ত্রণ করা যেত, তাইলে আপনার দেশের পরিস্থিতি আরো ভালো হইতো। মাছের দোকানগুলো বাইরে নিয়ে এসেছি যেন মানুষজন ভিতরে যে ভিড় না করে এবং পরস্পর থেকে ডিস্টেন্স রেখে তারা যেন বাজারগুলো করতে পারে। সপ্তাহখানেকের মধ্যে 4 থেকে সংক্রমিতের সংখ্যা 31-এ দাঁড়ালেও বংশালবাসীর বিকার নেই। এমনি রোগী, তারপর আবার বেরোয়েছেন এইভাবে। আমি আসছিলাম যে রকেটের টাকা চালানো দেশের বাড়ি। IEDCR এর এলাকাভিত্তিক পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা যায় 11 এপ্রিল ঢাকা মহানগরীর সংক্রমিত এলাকার সংখ্যা ছিল 70টি। 10 দিনের মাথায় তা দাঁড়িয়েছে 133টিতে। মানুষের অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ। আমরা আসলে সামাজিক সংক্রমণের একটি বিপজ্জনক পর্যায়ে আছি। এর মূল কারণ হচ্ছে যে আমরা আসলে নিশ্চিত করতে পারিনি মানুষের ঘরে থাকা। এই অবস্থায় আসলে সামাজিক সংক্রমণ যে কোন দিকে যাচ্ছে এটি আমরা কল্পনাও করতে পারছি না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যে যাত্রাবাড়িতে তৃতীয় সর্বোচ্চ 33 জনের করোনা শনাক্ত হওয়ার পরও মানুষ ও যানবাহনের ঢল চোখে পড়েছে। সকালে যাত্রাবাড়ি মোড়ে গিয়ে যানজট দেখতে পাওয়া যায়। এ সময় পুলিশের তেমন একটা তৎপরতা চোখে পড়েনি। প্রাণপণে ছুটতে চাওয়া রোগীবাহী অ্যাম্বুলেন্স ঠায় দাঁড়িয়ে আছে যানবাহনের চাপে। যাত্রাবাড়ি মোড়ের এই চিত্র দেখলে মনে হয় না করোনার ভয়ে জড়সড় মহানগরী। পণ্যবাহিত বটেই, যাত্রীবাহী যানবাহন চলছে অবাধে। আমি আমার প্রয়োজনে একটু বেরোইছি, কিন্তু আমি আমার প্রোটেকশন নিয়েই বেরোইছি। মোটামুটি জানা আছে যে যাত্রাবাড়ি এলাকায় বেশ আক্রান্ত রোগী আছে। আপনি কেন বেরিয়েছেন? আমার বাসাতে বাজার সদা নাই, তার জন্য বেরোইছি। নিরাপদ দূরত্বের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জমিয়ে আড্ডাও দিতে দেখা যায় অনেককে। আপনি দেখেন যে বাকি যারা আছে, আমরা তো বাকি লোক কি করলো সেটা তো বিষয় না, আপনি কি করলো সেটা তো বিষয় না। আমি তো দূরত্বটা বজায় রাখছিলাম। সরকারি আদেশ, অনুরোধ বা শাস্তি কোনোটাই মানছে না মানুষ। ঘর থেকে বেরোনো এই মানুষগুলো শুধু যে অন্যকে ঝুঁকিতে ফেলেছেন তাই নয়, তারা ঝুঁকিতে ফেলেছেন নিজেকেও, পরিবারকে। সময় সংবাদের প্রচারের পরেই রাস্তায় হঠাৎ উদয় হয় পুলিশ। ধাওয়া দিয়ে তাড়ানো হয় মানুষ। সরেজমিনে চোখে না পড়লেও পুলিশের দাবি মাঠে ছিলেন তারা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ভোর 5টার দিকে আমরা কাজ করছি। আমাদের জনগণ সচেতন না। এরা যদি সচেতন না হয়, আমরা যতই কষ্ট, আমরা যখন কাজ করি তখন তারা সুন্দরভাবে থাকে, আমরা যখন একটু চলে যাই আবার তারা সেই আগের মতো হয়ে যায়। রাজধানীর এই হটস্পটে ঘরে থাকার কথা ভাবছেন না কেউ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। দেশে মোট করোনা আক্রান্তের 7% চিকিৎসক। পিপিই মাস্ক ব্যবহারের পাশাপাশি সব স্বাস্থ্য নির্দেশিকা মেনেও আক্রান্ত হওয়ার দাবি অনেকের। তাই প্রশ্ন উঠেছে তাদের সরবরাহ করা সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা করোনা মোকাবিলার প্রস্তুতিতে ঘাটতির বড় উদাহরণ। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালে 44 দিনে বাংলাদেশ। বেসরকারি হিসাবে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত কোভিড যোদ্ধাদের সংখ্যা 200 ছুঁই। করোনা বিপর্যয়ের দুর্দিনে সেবা দিয়েছেন, কাজ করেছেন সামনের সারিতে, মেনেছেন সকল স্বাস্থ্যবিধি। ছিল পিপিই, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। তবু নিয়তি দাঁড় করিয়েছে এই নির্মম বাস্তবতার জমিনে। ছোঁয়াচে এই রোগের রেজাল্ট এসেছে পজিটিভ। প্রোটেকশন ইকুইপমেন্ট গুলো তো আমরা পেয়েছি, কিন্তু আসলে এগুলোর গুণগত মান বা এগুলো বিষয়ে তো আমরা ওইভাবে মন্তব্য করতে পারবো না। আমরা তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। খোদ হাসপাতাল কর্তৃপক্ষই সন্তুষ্ট নন সরবরাহকৃত সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। N95 আমাদের নেই, কিন্তু ওইটা সমমানের মাস্ক আমাদের আছে। তো এটা আমার মনে হয় কিভাবে সংক্রমিত হয়েছে এটা আমাদের এখনো পর্যন্ত এটা আমরা অবজারভেশনে রেখেছি। এটি প্যানিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেদিক থেকে দুই দিক থেকেই এটি আমাদের কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন 1.5 মাসের মাথায় চিকিৎসক আক্রান্তের এই হার জানান দিচ্ছে স্বাস্থ্য খাতের বেহাল দশাকেই। সামনে আরো বহু রোগী আসবে, তখনই যদি এতজন চিকিৎসক আক্রান্ত হন
সেটা এমন একটা আমাদের শঙ্কার মধ্যে ফেলছে যে সামনে আমাদের স্বাস্থ্য সেবাটা কিভাবে চলবে। এমন জরুরি সময়ে এই সুরক্ষা সামগ্রী হয়তো হাতে এসেছে, তবে চিকিৎসক আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে পুরো স্বাস্থ্য খাত নিয়ে তৈরি হবে নতুন ভাবনা। মনে রাখতে হবে এই যুদ্ধে সামনের সারির যোদ্ধা আমাদের চিকিৎসকরা, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারলেই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি করোনায় সংক্রমিত হয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারাও। দেশে এখন পর্যন্ত 13 জন প্রশাসনিক কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সতর্কতা অবলম্বন করেও রক্ষা পাননি বলে জানালেন ভুক্তভোগী কর্মকর্তারা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, কারো আগে থেকেই শারীরিক জটিলতা থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনা ঠেকাতে প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনে কাজ করছেন প্রজাতন্ত্রের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ, সংক্রমণের প্রাদুর্ভাবে ঝুঁকিতে থাকা বিশেষ এলাকায় কোয়ারেন্টিন বাস্তবায়ন সহ সামাজিক দূরত্ব নিশ্চিতে সম্মুখ ভাগের যোদ্ধা প্রশাসনিক কর্মকর্তারাও ভাইরাসে আক্রান্ত। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় মাঠ প্রশাসনে কাজ করা 13 কর্মকর্তা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন, যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে আছেন। করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফন কার্যে নিয়োজিত ছিলাম আমি। করোনা মোকাবিলায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জনগণের সংস্পর্শে আসতে হয়েছে এবং এখান থেকে আমি করোনা আক্রান্ত বলে আমার ধারণা। যেখানে COVID-19 পজিটিভের আসলে কেস পাই, ওইখানে আপনারা জানেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস স্বাস্থ্যকর্মী যিনি থাকবেন, তাদের ইচ্ছের পরে আমাদের পুরো এলাকাটা লকডাউন করতে হয়। 8 দিন যাবত আইসোলেশন আছি, কারণ যেহেতু আমার কিছু সিমটম জ্বর এসেছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, মাঠে কাজ করা কর্মকর্তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবছে মন্ত্রণালয়। যদি তাদের প্রি হিস্ট্রি থাকে এরকম কোনো কিছু, অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটি একটি মেসেজ দেব, যাতে করে যারা একটু ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের মধ্যে আগে থেকে আছেন, তারা যাতে করে একটা সেফ জায়গায় থেকে কাজ করতে পারেন। মনোবল ধরে রেখে এই দুর্যোগ সামাল দেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কর্মকর্তাদেরকে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। চট্টগ্রামে নিজেদের রেশন থেকে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে সেনাবাহিনী। কয়েকশো পরিবার পেল 15 দিনের সহায়তা। রাজধানীর দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদ রাখা প্রায় 1200 কোভিড-19 শনাক্তকরণ কিট সহ অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, নকল মাস্ক উদ্ধার করেছে র্যাব। এ সময় 5 জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর শহীদবাগের একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার 300 কিট জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশচন্দ্র বসুর নেতৃত্বে এই অভিযান চালানোর সময় এর সঙ্গে জড়িত চক্রের 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেককে প্রায় 2 বছর করে কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরে রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও 900 করোনা শনাক্তকরণ কিট, অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, নকল মাস্ক উদ্ধার করা হয়। সেখানে 2 জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। টেস্ট কিটগুলো এগুলো খুব সেনসিটিভ, অর্থাৎ এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ব্যতীত এটা কিন্তু কোনোভাবে আমদানি করার, ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নাই। প্রত্যেকেরই 1 বছর 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 3 লক্ষ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত অবৈধ ও অনুমোদনহীন সামগ্রী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। এই হ্যান্ডস্টাফ যদি স্টেরিলাইজ না হয় তাহলে এই হ্যান্ডস্টাফগুলো আমাদের সংক্রমণ হওয়ার চান্স থাকে। এই করোনা কিটের জন্য আমাদের বিশেষ একটা ল্যাব দরকার হয়। এই যে ল্যাবে এটা টেস্ট করা হয়, এটা যদি অনলাইনে বিক্রি করা হয় তাহলে এটা বাসায় গেলে কি টেস্ট করবে? আমার রক্ত দিয়ে আমি টেস্ট করব? এটা কি আমি বিশেষজ্ঞ হয়ে গেছি? আমি বলতে পারি না। সুতরাং এরকমভাবে এই হ্যাজার্ডনেসটা সৃষ্টি হবে। করোনা সংকটের সময় এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
ডরমিটরিতে গাদাগাদি করে থাকার কারণেই সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছে বলে মনে করেন প্রবাসীরা। এছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেক বাংলাদেশি। এদিকে আগামী 4 মে পর্যন্ত লকডাউন থাকলেও শ্রমিকরা বেতন পাবেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। সিঙ্গাপুরে প্রায় 1.5 লাখ বাংলাদেশের বেশিরভাগই শ্রমিক। এমন ডরমিটরিতেই তাদের বসবাস। একসঙ্গে বহু মানুষ থাকার কারণেই প্রবাসীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। বাংলাদেশের সংখ্যাটা বেশি এবং ডরমিটরিতে থাকা বিধায়ী বাংলাদেশি আক্রান্ত বেশি হচ্ছে, কিন্তু বাংলাদেশ হাইকমিশন তারা কোনো ভূমিকা এখন পালন করছে না। আগামী 4 মে পর্যন্ত পুরোপুরি লকডাউন থাকলেও শ্রমিকরা বেতন পাবেন বলে জানিয়েছে সিঙ্গাপুর সরকার। তার মধ্যে যারা পজিটিভ আসছে তাদেরকে নিয়ে গেছেন এবং কি যারা ওদের সাথে সম্পর্কিত ছিলেন তাদেরকে লকডাউনে রাখছেন অলরেডি, এবং আমরাও লকডাউনে আছি। সিঙ্গাপুর সরকার এই লকডাউনের মাঝেও প্রত্যেকটা ওয়ার্কারের জন্য 3 বেলার খাবারের সুব্যবস্থা করেছে। আক্রান্ত বাংলাদেশিদের আলাদা করে দেয়া হচ্ছে চিকিৎসা। এছাড়া কয়েক হাজার বাংলাদেশি কোয়ারেন্টিনে রয়েছেন। প্রবাসীদের আশা, এই সংকটে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে বাংলাদেশ হাইকমিশন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। আইসিসি থেকে জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ পায়নি বিসিবি, নিশ্চিত করলেন নারী ক্রিকেট দলের চেয়ারম্যান। অভিযোগ অস্বীকার বেলিমের। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিল্লিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে আগামী 24 এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে। ইকোনমি ক্লাসে 150 জন এবং বিজনেস ক্লাসে 12 জন ভ্রমণ করতে পারবেন। কাল দুপুর 2টার মধ্যে আগ্রহীদের টিকিট কিনতে হবে। 25 মার্চ থেকে পুরো ভারত লকডাউনে থাকায় দেশটির বিভিন্ন রাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দ্বিতীয় ধাপে বিকেলে চেন্নাই থেকে 169 জন, তুরস্ক থেকে 20 জন সহ মোট 189 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া মালদ্বীপে আটকে পড়া 70 বাংলাদেশি বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কোনো বৈষম্য না করতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিএনপিকে সরকারে নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। সৈনিকদের রেশমের অংশ থেকে বেঁচে যাওয়া খাদ্য সামগ্রী লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ হিসেবে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। আজ সেনা সদস্যরা কয়েকশো পরিবারের কাছে পৌঁছে দেয় অন্তত 15 দিনের খাদ্য সহায়তা। এদিকে জনবল সংকটে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একে তো ঘিঞ্জি এলাকা, তার মাঝে প্রচন্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, আর এর মধ্যে টহল গাড়ি থেকে ত্রাণ নামিয়ে কাঁধে করে পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। মঙ্গলবার সকালে নগরীর বাইজিত এলাকার চিত্র এটি। সৈনিকদের রেশন থেকেই ব্যবস্থা করা হয়েছে এই ত্রাণের, আছে কর্মকর্তাদের আর্থিক সহায়তাও। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এই রেশনগুলো। আশা করি আগামী 10 থেকে 15 দিন এই রেশন দিয়ে তারা সুন্দরভাবে চলতে পারবে। আগামী দিনগুলোতে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি এই খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত রাখব। ত্রাণ সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত দিনভর কাজ করে সেনাবাহিনীর 10টি টিম। সামাজিক দূরত্ব নিশ্চিতে একদিন পর্যন্ত সেনা সদস্যরা প্রধান সড়কগুলোতে টহল দিয়ে গেছে। এখন তারা ঢুকছে পাড়া মহল্লায় ঢুকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছে তারা। এদিকে 4 জন ট্রাফিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি 250 সদস্য কোয়ারেন্টিনে চলে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে চরম হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। আমাদের কিছু ফোর্সকে আমরা কোয়ারেন্টিনে পাঠিয়েছি, কিছু আইসোলেশনে আছে।
এর বাহিরেও আমাদের অন্য যারা কোচ আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেন আমরা আন্তরিকভাবে শেষ করতে পারি। নগরীর 5টি প্রবেশ মুখের পাশাপাশি 30টি গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করতে হচ্ছে সিএমপির ট্রাফিক বিভাগকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বোরো ধান কাটতে পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে শ্রমিক পাঠানো শুরু হয়েছে। প্রথম দফায় আজকে 65 জনকে পাঠানো হয়েছে হবিগঞ্জের লাখাইয়ে। এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে জেলার পর জেলা যাতায়াতের উপায় না থাকায় ধান কাটার শ্রমিক পাচ্ছেন না বোরো চাষিরা। সেই সংকট মেটাতেই রাজধানী থেকে শ্রমিক পাঠানোর এই উদ্যোগ। নিজ অঞ্চলে গিয়ে ধান কাটার সুযোগে স্বস্তি জানালেন শ্রমিকরা। 8 দিনের জন্য বন্ধ দিতে সরা হয়, এরপর যাইতে পারি নাই। ওখানে অসুবিধা, অনেক সুযোগ পাইছি পড়াশোনার মাধ্যমে। আল্লাহ মিলেছে, এটার ধন্যবাদ। সহজে আমরা হয়তো ধানটা উঠাইতে পারবো, গ্রামে গিয়ে কৃষি কাজটা করতে পারবো, এই আমরা আনন্দ। এখন একটা সুযোগ পাইছি যাওয়ার, আমরা ধান পান কাটবো বাড়িতে। এখন আমরা প্রশাসনের মাধ্যমে এই সুযোগটা পাইছি। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধান ওঠানোর বিকল্প নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় শ্রমিক পাঠানোর এই উদ্যোগ যদি দেশের সব জায়গায় শুরু করা যায়, তাহলেই ক্ষুধার চোখ রাঙানো থেকে বাঁচবে জাতি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই পাঠানো হয়েছে শ্রমিকদের। পুলিশ বলছে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকরা ধান কাটবেন। মোট 4টা গাড়িতে 65 জন শ্রমিক আমরা সিলেটের হাওর অঞ্চলে ধান কাটার জন্য আপাতত হবিগঞ্জে পাঠাচ্ছি, লাখাই থানায়। ওখানে ওসি সাহেবকে যে রিপোর্ট করবে, উনি ওনার ডিমান্ড অনুযায়ী সেখান থেকে এই হাওরে ধান কাটার জন্য এদেরকে আমরা ডিপুট করা হবে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারও রাজধানী থেকে শ্রমিক পাঠানোর কথা রয়েছে। মুশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আগাম বন্যার পূর্বাভাস। এ অবস্থায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পুরো জমির ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। প্রতি বছরে মৌসুমে বিভিন্ন জেলার শ্রমিক ধান কাটতে আসলেও এবার করোনার কারণে তা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসক জানান, বিশেষ উদ্যোগে বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ও অকাল বন্যার শঙ্কার মধ্যেই সুনামগঞ্জের হাওর এলাকার বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই চলছে। জেলায় ধান কাটার জন্য 126টি কম্বাইন্ড হারভেস্টার ও 212টি রিপার মেশিন সরবরাহ করেছে কৃষি বিভাগ। তবে করোনা ভাইরাসের কারণে এখনো অন্যান্য জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে না আসায় বিপাকে পড়েছেন কৃষক। ফানেও কিছুটা জমিনও লাগতেছে, কারণ তো আমরা কামলা মনে ঠিক মতো পাইতেছি না। মেশিনগুলো শীঘ্রই যদি আমাদের সুনামগঞ্জে সরবরাহ করা না হয়, তাহলে এই সোনালী ফসল কৃষকরা গড়ে তুলতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে অন্য জেলা থেকে শ্রমিক আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। অন্যান্য পেশায় যারা ছিলেন তারাও ধান কাটার কাজে নিয়োজিত হবেন এবং এর পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 হাজার শ্রমিক চলে এসছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি মাসের শেষের দিকে সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির পাহাড়ি ঢলে বন্যা হতে পারে। মেঘালয়, আসাম, ত্রিপুরা ভারী বৃষ্টিপাত হলে আমাদের যে পাহাড়ি নদীগুলো আছে সেই নদীগুলো দিয়ে এই পাহাড়ি ঢলটা নেমে আসবে এবং আকস্মিক বন্যা দেখা দেবে। আর কৃষি বিভাগ বলছে, হাওরের সব ফসল পাকতে ও কাটতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাআল্লাহ আমরা হাওরের জমিটা উঠাই নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বোরো মৌসুমে হাওরে 1,61,000 ও হাওরের বাইরে 58,000 সহ মোট 2,19,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে জানা যায় অসংখ্য মানুষ জড়ো করার ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের ফোনালাপ ফাঁসের ভিডিওতে সময় টিভির লোগো ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সময় টিভি কর্তৃপক্ষ। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাওলানা মাহফুজুল হকের একটি ফোনালাপ ইউটিউবে সময় টিভির লোগো ব্যবহার করে সময় টিভি নামে একটি ভুয়া চ্যানেল খুলে প্রচার করা হচ্ছে। এর আগেও এভাবে সময় টিভির নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন তথ্য প্রচার করা হয়। সেই ভিডিওর সূত্র ধরে বার্তা বিভাগের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও ফোনে সময় টিভির রিসিপশনিস্টকে নানাভাবে হয়রানি করে বিভিন্ন কথা বের করার চেষ্টা করা হয়। পরবর্তীতে ওই ব্যক্তি কথোপকথন এডিটিংয়ের মাধ্যমে কাটছাট করে সময় টিভিকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে লাখো মানুষ জমায়েতের ঘটনা ধামাচাপা দিতে সময় টিভির মতো একটি জনপ্রিয় গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি মহল।
সাধারণ ডায়েরির সঙ্গে ভুয়া ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট সংযুক্ত করা হয়। সরকারি হিসেবে সব স্তর মিলিয়ে দেশে মোট শিক্ষার্থী 3 কোটির বেশি। হোম কোয়ারেন্টিন সময়ে বন্ধ রয়েছে ক্লাসের শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনলাইন কার্যক্রমের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের জন্য গণমাধ্যম ও টেলিযোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর আহ্বান তাদের। শাতিলা শারমিনের রিপোর্ট। কতটা সময় করোনা আতঙ্ক বিশ্বব্যাপী তাড়া করবে মানুষকে তা বলা ভার। ভবিষ্যতের পৃথিবীতে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে তার সমাধান হিসেবে এসেছে অনলাইন শিক্ষা কার্যক্রম। কোয়ারেন্টিন সময়ে সংসদ টিভি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রচার করছে ক্লাস লেকচার। বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে শিক্ষাক্রম চালিয়ে নেবার ঘোষণা দিয়েছে ইউজিসি। সংসদ টেলিভিশনের এই ক্লাসটি দেখে আমি খুব উপকৃত হচ্ছি। বন্ধুদের সাথে করতে তো আরো ভালো লাগতো, কিন্তু এখন কি করব করোনা পরিস্থিতির জন্য। তাদের লেখাপড়াটা স্কুলের বন্ধ আছে, সেটা বাসায় বসে ক্লাস করতে পারছে। ভবিষ্যতের পৃথিবীতে অনলাইন শিক্ষা কার্যক্রম কতটুকু ভূমিকা রাখবে সে প্রশ্নটি এখন আবারও সামনে চলে এসেছে। করোনার এই ঘরবন্দি জীবনে শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্রম কিভাবে চালিয়ে নেবে আর তার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ, সেই প্রশ্নগুলো চলে আসছে। বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প পরিসরে হলেও এই ব্যাপারটি চালিয়ে নেওয়া উচিত। দেশের অধিকাংশ ছেলেমেয়েরা গ্রামে থাকে এবং তারা এই সুযোগ নাও পেতে পারে। তাই অনলাইন কমপ্লিমেন্টেড বাই পাবলিক ব্রডকাস্টিং টিভি এইটাই একটা রেগুলার এবং একটা ভালো পদ্ধতি হতে পারে। এই সুবিধার বাইরে যারা রয়েছেন সেই সব প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীর জন্য গণমাধ্যম ব্যবহারের পরামর্শ তাদের। সারা দুনিয়া একই রকম একই ফেজের মধ্যে আছে, তাদের বোঝাতে পারি তাহলে ক্রাইসিস ওভার হয়ে গেলেও তাদের শিক্ষার ব্যাপারে খুব একটা বড় অসুবিধা হবে বলে মনে হয় না। পাঠ্যক্রম শেষ করা শুধু নয়, শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে বিষয়বস্তুর উপরও জোর দিতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রমজান মাস সামনে রেখে খুলনায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন স্বল্প আয়ের মানুষ। টায়ার ফেলে তৈরি করা সামাজিক দূরত্বের বেষ্টনীর ভেতরে থেকে নিরাপদে নিয়ে যাচ্ছেন পণ্য। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানকে সামনে রেখে খুলনায় টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। নিত্য প্রয়োজনীয় ছোলা, চিনি, খেজুর, ডাল এবং তেল সহ মোট 5টি পণ্য বিক্রি হচ্ছে টিসিবির ট্রাক থেকে। দাম একটু কম, এই জন্য আমরা নিতে আসি। ছোলা, ডাল, চিনি, তেল। ছোলা এখানে 60 টাকা, বাজারে 75 টাকা, 80 টাকা। একটু কম দামে পাই, তার জন্য আসছি। টিসিবির ডিলাররা জানান, ট্রাক থেকে প্রতিদিন 1000 কেজি চিনি, 1000 লিটার তেল, 500 কেজি ছোলা এবং অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। আমরা নাম লিখতেছি আর কে কি পরিমাণ নিচ্ছে সেই পরিমাণটা আমরা লিখতেছি। আর আমরা একজনকে একবারে বেশি 2বার দিচ্ছি না। আর যদি কেউ এরকম অবৈধভাবে নিতে আসে আমরা তাদেরকে প্রশাসনের হাতে দিয়ে দিচ্ছি। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পণ্য কিনতে সহায়তা করছে জনসাধারণকে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে নিতে পারে, একই সাথে যে পণ্যটা সরকার থেকে তাদের বিক্রির জন্য দিতে, সেই পণ্যটা সাধারণ জনগণ পায়, এই বিষয়ে আমরা কাজ করছি। খোলা বাজারে এসব পণ্য যাতে কালোবাজারি না হয় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত দল রয়েছে, সকালবেলা এরা পয়েন্টে যে পণ্যগুলো গুনে বুঝে নেয়, তারপর বিক্রি শেষ হলে এটা আবার দেখে শুনে তারপর তাদেরকে ছাড় দেয়। প্রতিদিন ট্রাক থেকে 2000 পরিবার এসব পণ্য সংগ্রহ করতে পারছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। অস্ট্রেলিয়া বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তথ্য ফাঁস করেছেন ম্যানেজার জাভেদ ওমর বেলি। সাবেক ক্রিকেটারকে নিয়ে এমন তথ্য ফাঁস করে বিভিন্ন গণমাধ্যম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানিয়েছেন, এমন কোনো অভিযোগ আইসিসি থেকে পায়নি ক্রিকেট বোর্ড। এদিকে গণমাধ্যমের এমন খবরে বিস্মিত বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলি।
বিশ্বজুড়ে করোনার আগ্রাসনে ক্রিকেট পাড়ায় রাজ্যের নিরাপত্তা ভর করে আছে, কিন্তু হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত ঘটেছে দেশের ক্রিকেটে। বিভিন্ন গণমাধ্যমে খবর, তথ্য পাচারের অভিযোগে আইসিসি নাকি বিসিবিকে নির্দেশ দিয়েছে ভবিষ্যতে জাভেদ ওমর বেলিমকে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের অংশে না রাখতে। নিরাপত্তা ভেঙে দেশের ক্রিকেটে চাঞ্চল্য ছড়ায়। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নারী দলের বর্তমান ম্যানেজার বেলিমের বিরুদ্ধে অভিযোগ এমন। অস্ট্রেলিয়া নারী বিশ্বকাপ চলাকালীন বেলিমের আচরণ নাকি সন্দেহজনক ছিল। শুধু তাই না, দলের তথ্য ফাঁস করেছেন সাবেক এই ক্রিকেটার। যদি তাই হয় তাহলে তো অপরাধ গুরুতর। কিন্তু জাভেদ ওমরের বিরুদ্ধে আইসিসির এমন কোনো অভিযোগ পায়নি বিসিবি, নিশ্চিত করেছেন নারী ক্রিকেটের প্রধান। জাভেদ ওমর বেলিমের বিষয়ে আমার কাছে আসলে এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি, বা বোর্ডেও এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা হয়নি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে 40টি টেস্ট আর 59টি ওয়ানডে খেলেছেন গোল্লা। গেল বছরে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পান। তারই অংশ হিসেবে নারীদের বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের হয়ে। কিন্তু অভিযোগ প্রসঙ্গে তার দাবি সবই ভিত্তিহীন, উল্টো ব্যাপারটা বেলিমকে আহত করছে। একটা ইনোসেন্ট মানুষকে আমি অ্যাটাক করে ফেলবো, আপনাকে কি লিখছে কে তথ্য পাচার করে? আমি কি গোয়েন্দার লোক? আমি মন খারাপ করছি সকালে, সেটা কি ধরনের একটা পত্রিকা দিছে, এটা নিয়ে হইচই পরে আমি সিওর সঙ্গে কথা বললাম। সিওজন বলে যাই তো এটা একদম পুরো মানে এই ভিক্টিম। হ্যাঁ, এটা দুঃখজনক, মানে দুঃখজনক কেন? একটা কোনো উইদাউট এভিডেন্স তার একজন বললো, এবারে নিউজ করে ফেললো, আর এইভাবে সবাই করলো। এদিকে আইসিসির ওয়েবসাইট ঘেটেও জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো খবর মেলেনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু, সবাই 40 ঊর্ধ্ব, মোট মৃত্যু 110, শনাক্ত আরও 434 জন। শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। 10 দিনে ঢাকায় করোনা আক্রান্ত বেড়েছে 5 গুণ, দ্বিগুণ সংক্রমিত এলাকার সংখ্যা। হটস্পট যাত্রাবাড়িতে আগের মতোই মানুষের ঢল, নেই কোনো নজরদারি। রাজধানীর দুটি এলাকায় বাসাবাড়ি থেকে প্রায় 900 অবৈধ করোনা টেস্ট কিট জব্দ। গ্রেপ্তার 5 জনকে কারাদণ্ড, চলত করোনা পরীক্ষা, জানালো র্যাব। শ্রমিক সংকট আর আগাম বন্যার পূর্বাভাসে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। ধান কাটতে 65 জনকে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে হবিগঞ্জে পাঠালো পুলিশ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।